স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে বলছি। আজ আমরা আলোচনা করছি এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন বিআইডিসি রিসার্চ ফেলো ডক্টর আবুল বাশার, এবং এই মুহূর্তে আমার সাথে যোগ দিয়েছেন সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। জনাব মোয়াজ্জেম এবং জনাব বাশার, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব মোয়াজ্জেম, আপনাকে জানতে চাচ্ছি যে আমরা বিরতিতে যাওয়ার আগে কথা বলছিলাম, যেখানে বলছিলাম যে এই যে নতুন ব্যাংক AIIB, এটা প্রয়োজন আছে কিনা। ডক্টর বাশার বলছিলেন যে তার মধ্যে প্রয়োজন আছে, আপনিও হয়তো তাই বলবেন যে প্রয়োজন আছে। আমি একটা বিষয় জানতে চাচ্ছি যে যখনই এই ব্যাংকের কথা বলা হচ্ছে, এই প্রস্তাবটা আসছে, তখনই পশ্চিমা বিশ্ব কিন্তু এটা অন্যভাবে ব্যাখ্যা করছেন। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে বলেছে যে এটা বেইজিং তার জিওপলিটিক্যাল যে একটা ইনস্ট্রুমেন্ট হিসেবে ইউজ করছে ব্যাংকটাকে, তারা দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো তার বলয়ে আনতে চায়। তো আপনি এই যে রাজনীতি বিষয়টা কিভাবে দেখছেন? আমার মনে হয় যে রাজনীতির বিষয়টা অস্বীকার করার উপায় নেই, কিন্তু যেভাবে পশ্চিমা বিশ্ব থেকে যেভাবে ব্যাখ্যা করা হচ্ছে, তার বিপরীতে এশীয় ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের সৃষ্টির যে রাজনৈতিক যৌক্তিকতা, সেটাও আসলে কম গুরুত্বপূর্ণ না। অনেকদিন থেকে বলা হচ্ছিল যে বিশ্ব ব্যাংক বা IMF বা এশীয় উন্নয়ন ব্যাংকে এই সমস্ত ইমার্জিং ইকোনমি, বিশেষ করে চীন, ভারতের মতো দেশগুলোর যে ভোটিং রাইট, যেটির মাধ্যমে এই সমস্ত ব্যাংকগুলোর সিদ্ধান্ত প্রক্রিয়া সাধিত হয়, সে জায়গায় ইমার্জিং ইকোনমিগুলোর ভোটিং রাইট বাড়ানো, সেই কাজটি কিন্তু করা হচ্ছিল না। দেখুন, এই মুহূর্তে চীন PPP ভিত্তিতে বিশ্বের 1 নম্বর দেশ, কিন্তু ভোটিং রাইটসের দিক থেকে ওয়ার্ল্ড ব্যাংক বা IMF এ এডিবিতেও জাপানের যে ভোটিং রাইট তার দ্বিগুণ বেশি কম রয়েছে চায়নার, সেটাও একটা কারণ। এবং ওয়ার্ল্ড ব্যাংক বা IMF এ মার্কিন যুক্তরাষ্ট্রের ভোটিং রাইটস হচ্ছে 18%, সেখানে চীনের ভোটিং রাইটস হচ্ছে মাত্র 4.5%। সুতরাং যে কোনোভাবে এই দেশগুলো নিজেদেরকে মনে করে যে বিশ্ব উন্নয়ন প্রক্রিয়ায় যে রাজনৈতিক যে এক ধরনের দর্শন রয়েছে, সেই জায়গায় তাদের যে ভূমিকা, সেটি তারা দেখতে পাচ্ছিলেন না। এই দাবিটি আসলে দেখা হচ্ছিল না, গুরুত্ব দেওয়া হচ্ছিল না। সেই প্রেক্ষিতেই আসলে এইরকম এশীয় উন্নয়ন ব্যাংকের ধারণাটি এসছে। এবং এটিকে আমি যদি পলিটিক্যাল পার্টি যদি বাদও দিই, আমি যদি এর অর্থনৈতিক উপযোগিতার দিক থেকে দেখি, এশীয় উন্নয়ন ব্যাংকের তথ্য অনুযায়ী 2010 থেকে 2020 সালের ভিতরে এই অঞ্চলে অবকাঠামো খাতে 8 ট্রিলিয়ন বিনিয়োগ দরকার, এবং সেটি যদি বছরওয়ারি হিসেব করি তাহলে $200 বিলিয়ন বিনিয়োগ দরকার এখানে। কিন্তু তার বিপরীতে এশীয় উন্নয়ন ব্যাংক বিনিয়োগ করছে মাত্র 1.5%। সুতরাং এই অঞ্চলগুলোতে বিনিয়োগের জন্য যে প্রচুর অর্থের প্রয়োজন, সেটি কিন্তু বিশ্বব্যাংক বা ADB এরা কিন্তু দিতে পারছে না। ফলে অর্থনৈতিক যৌক্তিকতার দিক থেকেও যেমন এর প্রয়োজন রয়েছে, এবং রাজনৈতিক দিক থেকেও আমি বলবো যে এক ধরনের ভারসাম্যপূর্ণ অবস্থায় যাবার দৃষ্টিভঙ্গি থেকেও এই দেশগুলোর মধ্যে যে একটা ব্যালেন্স আনা, সেই দিক থেকেও আমার মনে হয় এর একটি উপযোগিতা রয়েছে। ডক্টর বাশার, আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনিও বলছেন যে প্রয়োজন রয়েছে, এবং এই যে অপোজিশন হচ্ছে, যে রাজনৈতিকভাবে বিরোধিতা করছে কয়েকটা পশ্চিমা বিশ্ব, এই রাজনীতিকে আমরা অসহ্য করতে পারবো না। তো আপনার কি মনে হয় যে বাংলাদেশের মতো দেশে সেখানে বিশ্ব ব্যাংক বা ADBর সাথে সম্পর্ক তার খারাপ হতে পারে এই কারণে? কারণ ইতিমধ্যে 3টে দেশ, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, সাউথ কোরিয়া, কিন্তু এই ফোরামে, এই ব্যাংকে যোগ দেয়নি। হ্যাঁ, যারা যোগ দেয়নি আসলে সেটার আমার মনে হয় কোনো একটা সময়ে ওরা বুঝবে যে যোগ দেওয়া তাদের উচিত, তারা যোগ দেবে। কিন্তু আমি আবার রাজনীতির জায়গাটাতে আসি, যে কথাটা ডক্টর মুয়াজ্জেমও বললেন, যে দেখুন, চায়না কিন্তু সারা দুনিয়াব্যাপী কিন্তু তারা দে আর বিল্ডিং দ্য ব্রিজেস। ওয়ার্ল্ড ব্যাংকের একটা বই আছে যে চাইনিজ আর বিল্ডিং দ্য ব্রিজেস এভরিওয়্যার। হ্যাঁ, তাহলে যেখানে বিশ্ব ব্যাংক কিংবা এশিয়ান উন্নয়ন ব্যাংক তারা যে দায়িত্বটুকু পালন করার কথা ছিল, সেটা তারা করছে না। চাইনিজরা বাইলেটারাল ভিত্তিতে এই কাজগুলো করছে, এবং এই ADBতে চাইনিজদের যে ভোটিং রাইট, জাপানের তার 3 গুণ বেশি, আমেরিকার তার 3 গুণ বেশি। ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF এর ক্ষেত্রে বিষয়টা আরো করুন, সেখানে বাই রোটেশন মোটামুটি ঠিক করা আছে, যে একবার ওয়ার্ল্ড ব্যাংক প্রেসিডেন্সি পাবে, আরেকবার ইউরোপিয়ানরা, মানে ওয়ার্ল্ড ব্যাংক প্রেসিডেন্সি যাবে আমেরিকার কাছে, আর IMF এর প্রেসিডেন্সি যাবে ইউরোপের কাছে। সুতরাং চাইনিজদের হাতে এই যে সারপ্লাসটা, যেটা তারা বাইলেটারাল ভিত্তিতে ব্যবহার করছে, সেইটার যে একটা সক্ষমতার ভিত্তিতে যে ডিসিশন মেকিং তাদের ভূমিকা থাকার কথা, তারা সেটা পাচ্ছে না দেখেই কিন্তু এই বিষয়টা আসছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই চাইনিজরা যখন বাইলেটারাল, আমি একটা ছোট দেশ হিসাবে যখন বাইলেটারাল নেগোসিয়েশনে যাই, সেইখানে আমি যতটা সুবিধাজনক অবস্থানে থাকি, আজকে যদি একটা ব্যাংকে একটা সামষ্টিকভাবে যে 22টা দেশ মিলে যখন এই জিনিসপত্রগুলো ঠিক হবে, যে এখানে ইন্টারেস্ট রেট কত হবে,
কি কি টার্মস অ্যান্ড কন্ডিশনে হবে, গ্র্যাচুইটি পিরিয়ড কি হবে, তখন কিন্তু এই 22টা দেশে একটা সম্মিলিত কণ্ঠস্বর আসবে, একটা সম্মিলিত শক্তি আসবে। তখন এটা অবশ্যই বায়োলেটারাল নেগোসিয়েশনের চেয়ে আরেকটা সুবিধাজনক অবস্থানে এই দেশগুলোকে নিয়ে যাবে। তো সেই অর্থেই আমি বলছি যে রাজনীতির জায়গাটা তো রাজনীতি তারা বলছে, কিন্তু আমার মনে হয় না যে এই রাজনীতি, বরং এই সামনের যে রাজনীতিটা আমরা দেখছি সেটা কিন্তু এই দেশগুলোর স্বার্থের অনুকূলে যাবে। আর যে ভয়ের কথা আপনি বললেন যে বিশ্ব ব্যাংকের সাথে বা এডিবির সাথে বাংলাদেশ সম্পর্ক, দেখুন ভালো রেখে কি হয়েছে, যদি আমি মনে করি না যে সম্পর্ক খারাপ হবে, বিকজ বাংলাদেশকে আজকে বলা হয় একটা ডেভেলপমেন্ট সারপ্রাইজ। রাইট, আমরা যতই সমালোচনা করি না কেন, আমাদের আভ্যন্তরীণ বিষয় নিয়ে অবশ্যই সমালোচনা করবো এবং যৌক্তিক কারণে, কিন্তু একটা ডেভেলপমেন্ট সারপ্রাইজকে ডিজোন করা ওয়ার্ল্ড ব্যাংকের পক্ষেও এফোর্ড করা সম্ভব না, এডিবির পক্ষেও এফোর্ড করা সম্ভব না। তাদেরও দরকার আছে, তাদের পোর্টফোলিওতে বাংলাদেশ থাকবে। আর আমরা মানে তাদের সাথে সুসম্পর্ক রাখার জন্য মানে একটা আমাদের যেটা প্রয়োজন, যেটার কথা ডক্টর মুয়াজ্জেমও বললেন যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার খাতে এত বিনিয়োগের প্রয়োজন, যেটা তারা দিচ্ছে না। তারা যাচ্ছে সোশ্যাল সেক্টরে, তারা যাচ্ছে অন্য জায়গাতে, কিন্তু সেটা তো তাদের গবেষণাতেই আবার দেখা যাচ্ছে যে দোজ আর নট দ্য প্রায়োরিটিজ অফ দ্য মোমেন্ট। রাইট, ধন্যবাদ। আমি আসলে এই বক্তব্যের সাথে যদি একটু জুড়ে দিই, সেটি হলো যে এশিয়া ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকটি আসলে কোন অবকাঠামো ফ্রেমওয়ার্কের উপরে কাজ করবে তারা, সেটি এখনো পরিষ্কার না। অলরেডি এশিয়ার জন্য শুধুমাত্র তারা অবকাঠামো খাতে বিনিয়োগ করবে, যেমন বিশ্ব ব্যাংক বা অন্যরা যে সবকিছুতে ব্যয় করে, আমি সেটি বলছি না, একটা সুবিধা আছে, একটা ফোকাস আছে। এশিয়ার জন্য অবকাঠামোর একটি ফ্রেম অলরেডি ঠিক করা আছে। ইউএনএসক্যাপ থেকে এশীয় হাইওয়ের জন্য একটা রুট ঠিক করা আছে, রেলওয়ের জন্য একটা রুট ঠিক করা আছে, যেগুলোতে এডিবি বিনিয়োগ করছে, ওয়ার্ল্ড ব্যাংক বিনিয়োগ করছে। এখন এআইআইবি কি এই জায়গায় বিনিয়োগ করার জন্য তারা অর্থ ব্যয় করবে, নাকি চায়নার নিজস্ব একটি ধারণা আছে এশীয় অঞ্চলকে সংযোগ করার জন্য সিল্ক রুট ডেভেলপ করা, সাউদার্ন সিল্ক রুট, নাকি সেই জায়গাটি এখানে প্রায়োরিটি পাবে? সেখানে গিয়ে বাংলাদেশের মতো দেশের যেটি একটা কনসার্ন হলেও হতে পারে, সেটি হলো যে কোন জায়গাটিতে প্রায়োরিটি দেবে বাংলাদেশ, নাকি দু জায়গাতেই প্রায়োরিটি দেবে, অথবা বাংলাদেশের জন্য যেগুলো গুরুত্বপূর্ণ সেই প্রজেক্টগুলো যদি এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবি বিনিয়োগকৃত অঞ্চলের ভিতর হয়, সেই জায়গাতে কি এআইবির ফান্ড পাওয়া যাবে, সেটিও কিন্তু একটি বিষয় হয়ে দাঁড়াতে পারে। সেই জায়গাটিতে একটু আমার মনে হয় একটু কৌশলী হবার দরকার আছে সরকারের। সেটি হচ্ছে যে বাংলাদেশের জন্য যে প্রায়োরিটি প্রজেক্টগুলো, সেটি ইউএনএসক্যাপের অধীনে যে সমস্ত ফ্রেম রয়েছে, ট্রান্স এশিয়ান রেলওয়ে এবং এশিয়ান হাইওয়ে, সেটির সাথে মিলিয়ে সাযুজ্য রেখে এটি করা, এটি হচ্ছে এক। আর দুই নম্বর হচ্ছে আরেকটি হলো যে এই জায়গাতে এই অঞ্চলে বাংলাদেশের জন্য আরেকটি সুবিধা হলো যে রাজনৈতিকভাবে বাংলাদেশের একটি কণ্ঠস্বর তৈরি হলো এই অঞ্চলে এখন যে কোনো ধরনের বিনিয়োগ সিদ্ধান্তে, সেই জায়গায় বাংলাদেশ একটি সুবিধাজনক ভয়েস রাখতে পারবে এই এশিয়ান ব্যাংকের মাধ্যমে। আমার মনে হয় সেটি কম। ধন্যবাদ ডক্টর বাশা। আমি একটা বিষয় জানতে চাচ্ছি যে অস্ট্রেলিয়া যেটা বলছে, তারা জানতে চাচ্ছে যে তারা এই নতুন যে ব্যাংক এআইআইবির দিকে ব্যাপারে আগ্রহ দেখাবে যদি এই নতুন যে প্রতিষ্ঠান তার গভর্নেন্স এবং ট্রান্সপারেন্সি বিশ্ব ব্যাংক বা অন্যান্য মাল্টিল্যাটারাল বডির মতো হয়। বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? না, সেটা তো খারাপ কিছু না, হ্যাঁ, কারণ তবে বিশ্ব ব্যাংক বা এশিয়ান উন্নয়ন ব্যাংক, যেটা অস্ট্রেলিয়া বলছে এবং এটা অনেকেই বলছে অস্ট্রেলিয়ার বক্তব্য আসলে ওয়েস্টার্ন বক্তব্যটাকেই, কিন্তু যদি স্পিরিটটা সেটা হয় যে তারা এখানে একটা ট্রান্সপারেন্সি, একটা গুড গভর্নেন্সের বিষয় নিশ্চিত করতে চায়, হ্যাঁ, তাহলে ঠিক আছে। কিন্তু একেবারে বিশ্ব ব্যাংক কিংবা এডিবির কার্বন কপি হতে হবে, যদি ওরকম কোনো কন্ডিশনালিটি আসে, তাহলে আমি বলবো সেটার পিছনে হয়তো এক ধরনের রাজনীতি আছে। এবং সেই পয়েন্ট অফ ভিউ থেকে যারা বলছেন যে এখানে একটা মানে দে আর অ্যাক্টিং এজ দ্য প্রক্সি অফ দ্য ওয়েস্টার্ন, সেটাকে একেবারে অস্বীকার করা যায় না। বাট আমার মনে হয় যেটা আমরা সবাই একমত হচ্ছি একটা জায়গাতে, যে এটা মাত্র শুরু। বাংলাদেশের আমরা যদি দেশীয় স্বার্থের বিচারেই দেখি, বাংলাদেশকে এখানে একটা সুস্পষ্ট ধারণা এবং শক্তিশালী অবস্থান নিতে হবে। যেমনটা আমাদের মাননীয় প্রতিমন্ত্রী বলেছেন যে আমরা 22 জন ফাউন্ডিং মেম্বারের একজন, আমরা বোর্ডের গভর্নিং বডিতে থাকবো। আমরা কিন্তু এই জায়গাটা, আমরা কিন্তু এই রোলটা প্লে করার সুযোগ কিন্তু আমরা কিন্তু বিশ্ব ব্যাংক বা এডিবির মধ্যে পাচ্ছি না, এখানে আমরা পাবো। তাহলে ওই সুযোগটা তৈরি হয়েছে। এখন আমরা আমাদের ডিপ্লোমেসি দিয়ে, আমাদের দক্ষতা দিয়ে কতটুকু এইটাকে আমাদের নিজস্ব স্বার্থে স্টিয়ারিং করতে পারি, হ্যাঁ, সেটা নির্ভর করবে আমাদের উপরে। আমাদের ব্যর্থতার জন্য একটা ভালো উদ্যোগকে খারাপ বলার কোনো কারণ নেই। সুশাসনের দুটো দিক আছে আসলে আমার যেটি মনে হয়। একটি দিক হলো যে একটি ব্যাংকের সুশাসন, আমার মনে হয় সেই জায়গাটিতে কারোরই মধ্যে খুব বেশি পার্থক্য থাকার কথা না, সেটি বিশ্ব ব্যাংক হোক বা এই এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক হোক। এখানে টার্মস কন্ডিশনস গুলোর ব্যাপারে, এগুলো মানার ব্যাপারে, ডিফল্ট হলে সেটি রিপে করবার সিস্টেমের ব্যাপারে, এটি যে কোনো ব্যাংকই চাইবে যে এই জায়গাটিতে স্বচ্ছতা রাখতে। কিন্তু সুশাসনের আরেকটি দিক রয়েছে, সেটি হলো যে কোন ধরনের প্রজেক্টগুলো প্রায়োরিটি পাবে।
যেমন বিশ্বব্যাংকের দিক থেকে এরকম একটি কনসার্ন বলা হচ্ছে যে ড্যাম বেসড ডেভেলপমেন্ট, ড্যাম বেসড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টকে চায়না অনেক গুরুত্ব দিয়ে থাকে। এখন ড্যাম বেসড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অনেক ক্ষেত্রে পরিবেশের জন্য হুমকি স্বরূপ বলা হয়ে থাকে। এখন সেদিক থেকে ওই ধরনের প্রজেক্টগুলো যদি এখানে বৃদ্ধি পায় তাহলে সেটি কি একটা সুশাসনের জন্য বৈপরীত্য হিসেবে ধরা হবে? সুতরাং এই জায়গাগুলোতে কিছু জিনিস থাকবেই, আমার ধারণা এই জায়গাগুলো খুব ক্লিয়ার কিছু থাকবে, এই জায়গাগুলোতে পার্থক্যটি থাকবে। তবে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি যদি দেখেন তাহলে আমি বলবো যে এটি বাংলাদেশের জন্য আরেকটি উৎস তৈরি করলো তার লোন প্রাপ্তির ক্ষেত্রে, এবং সেটি বিশ্বব্যাংক বা এডিবির বাইরে। তবে যে জায়গাটিতে আমার মনে হয় সরকারের খুব পরিষ্কার থাকা দরকার, বাংলাদেশের উচিত হবে না এই উদ্যোগটিকে রাজনৈতিকভাবে দেখা। তার কারণ হলো বাংলাদেশ এখনো একটি রেসিপিয়েন্ট এন্ডে রয়েছে এবং তার এখনো প্রচুর বিনিয়োগ দরকার। এবং এডিবি বা ওয়ার্ল্ড ব্যাংক এরা কিন্তু অবকাঠামোর বাইরেও সামাজিক বিভিন্ন খাতে তারা বিনিয়োগ করে থাকে। আমাদের কোনো একটি জায়গা নেই যে আমরা সবটুকু বাদ দিয়ে আমরা এআইবির উপরে চলে আসব, এরকম সুযোগ নেই। আমাদের এই জায়গাটিতে খুব ভালোভাবেই কাজ করার আছে যৌথভাবে। বাংলাদেশের এই মুহূর্তে প্রায় $8 বিলিয়ন ইনফ্রাস্ট্রাকচারে বিনিয়োগ প্রয়োজন রয়েছে, আমরা কিন্তু সেই বিনিয়োগ পাচ্ছি না সেখান থেকে। সুতরাং তার আরেকটি উৎস আমরা পেতে পারি, এটি এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ব্যাংক। ডক্টর বাশার, আপনার কি মনে হয় যে এই এআইবি এখন এই মুহূর্তে $50 বিলিয়ন তারা নিয়ে যাত্রা শুরু করলো, কাঙ্ক্ষিত লক্ষ্য যেতে আসলে কতদিন লাগতে পারে বা কি প্রসেসে যেতে পারে? না, প্রথম কথা হচ্ছে যে আমি যতটুকু বুঝেছি বা আমি যতটুকু দেখেছি ওদের বিভিন্ন জায়গা থেকে, যে প্রাথমিক দিকে যে জিনিসটা বা যে বারবার কথাটা আসছে যে প্রায়োরিটি প্রজেক্ট বা ডেভেলপমেন্ট অ্যাপ্রোচটা কী হবে, ইনিশিয়ালি দ্য থট ইজ যে আমরা একটা রিজিওনাল কানেক্টিভিটি প্রতিষ্ঠা করবো, যেটা আমি শুরুতেই বলেছিলাম যে এই অঞ্চলটা হচ্ছে ভবিষ্যতের মার্কেট, এই অঞ্চলটা হচ্ছে ভবিষ্যতের অর্থনৈতিক চালিকা শক্তি। এখানে প্রায় 3 বিলিয়ন লোকের বসবাস, মার্কেট এইখানে। সো এই মার্কেটটাকে এফিশিয়েন্টলি আরও কাজ করানোর জন্য আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার এবং লজিস্টিক প্রয়োজন আছে সেইটাকে আমরা মিট করব। হ্যাঁ, তো সেই জায়গাটা যদি আমরা করতে পারি, অবভিয়াসলি প্রত্যেকটা মেম্বার কান্ট্রিও তখন বেনিফিটেড হবে। যেটা আমরা বলছিলাম যে কুনমিং থেকে প্রায় 2000 কিলোমিটার ঘুরে চাইনিজ পণ্য বাংলাদেশে আসে, আমরা যদি বারবার ভিতর দিয়ে রুট করতে হবে 700 কিলোমিটার, বাংলাদেশেও কিন্তু উপকৃত হচ্ছে। হ্যাঁ, তো ওই তাড়না থেকেই কিন্তু আমরা এআইবির আমরা আশা করব যে এইখান থেকে আসলে বাংলাদেশ সত্যিকার অর্থে লাভবান হবে, বাংলাদেশ একটি ভয়েস কণ্ঠস্বর প্রতিষ্ঠিত হবে। ধন্যবাদ ডক্টর বাশার। ডক্টর মোয়াজ্জেম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সময় স্বল্পতা আজকে শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে আপনার সাথে আমাদের আবার কথা হবে। ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতো ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।